বাহাদুর মিডিয়ার রাতের সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনো মহিলা যদি একবার এই বাটপারদের ব্যাংক থেকে লোন নিয়েছে তাহলে সে শেষ, বললেন মির্জা আব্বাস। এই বাটপারদের ঢাবি ক্যাম্পাস নিরাপদ নয়, ভিসি প্রকটরের পদত্যাগ দাবি ছাত্র দলের। পল্লী বিদ্যুতের বিষয়ে সংবাদ সম্মেলন করছে জুলাই ঐক্য। ফু দিলে বাতাসে উড়ে যাবে এনসিপি, বললেন বিএনপি নেতা শাহীন শওকত। বিএনপিকে ভয় দেখাও, ফু দিলে জামায়াত নেতাদের হত্যায় জড়িতদের ক্ষমা নেই, বললেন মাওলানা শফিকুর। বিচারপতি, তদন্ত কর্মকর্তা। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হন, কুচক্রকারীরা বন্যায় ভেসে যাবে, বললেন সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন তারেক রহমান। পরবর্তীতে তখন শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো মহিলা যদি একবার এই বাটপারদের ব্যাংক থেকে লোন নিয়েছে তাহলে সে শেষ, বললেন মির্জা আব্বাস। এই বাটপারদের বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং এ। বিভিন্ন হবে যে আপনি এই কাজটা করেন, অনেক লাভ হবে। আর কোনো মহিলা যদি একবার এই বাটপারদের ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই মহিলা আর প্রতি বেরোতে পারে না, শেষ। তো আমি কারণ আমি বলছি না, বুঝে নেবেন। তো ওই লোন নিয়ে, যে মহিলা লোন নিয়েছে সে আজীবনের জন্য বেকার হয়ে গেছে। যারা গ্রামে গ্রামে আসেন, একটা জিনিস আপনার জানেন তো বলে না, কিস্তি একটা ব্যাপার আছে, কিস্তি কিস্তিতে রাখতেছে, কিস্তি দিতে হবে, পাগল হয়ে যায়। তো ভাই দেবপ্রিয় ব্যানার্জিকে বলেছেন 30 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে, তার মধ্যে 18 লক্ষ লোক মহিলা। এটা হলো প্রাথমিক সংস্কারের 9 মাসের একটা চিহ্ন আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম সংস্কার করে উনি কি করেছেন, যে 18 লক্ষ মহিলা একবার স্পেশালি গরিব হয়ে গেছে, মোট 30 লক্ষ। এটা কিন্তু বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য, এই গভর্নমেন্ট উদ্দেশ্যে বলেছেন, কি আবর্তন বলছেন আমাদের, এরকম কথা বলেছেন। তা আমি আমার নিজের কথা কিছু বলছি না আজকে। আর আপনাদের বলবো, দেশ এবং জাতিকে বলবো, যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতেই পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। ভাই, বিএনপি আগে ক্ষমতায় আসে নাই কখনো। বিএনপি 3-4 বার ক্ষমতায় এসেছে, দেশের অবস্থা এমন কখনো হয় নাই। তো আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক, দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত, দেশে রাজনৈতিক এবং নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঢাবি ক্যাম্পাস নিরাপদ নয়, ভিসি প্রকটরের পদত্যাগ দাবি ছাত্র দলের। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার। সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হবার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে
এই শিক্ষাঙ্গনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুততম সময়ে শহীদ সাম্য হত্যাকাণ্ডের সত্যিকার রহস্য জনসাধারণের নিকট উন্মোচন ও বিচার কার্য যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরও তীব্রতরভাবে চলমান থাকবে বলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলন যথাসাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বলেছি যে সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে, আমরা এখনো নিশ্চিত না, এবং প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটা উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবেই তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে এই ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না। সুতরাং আমার যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর পিছনে কারা আছে, কারা এই পেশাদার খুনিকে আনলো, সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনো শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখনো উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদি নিরাপদ হতো, এখন পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনকে ফৌজদারি আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জয় বাংলা স্লোগান দিচ্ছে। সুতরাং কোনোভাবে ফু দিলে বাতাসে উড়ে যাবে এনসিপি, বললেন বিএনপি নেতা শাহীন শওকত। বিএনপিকে ভয় দেখাও, ফু দিলে পারে তোমাদের। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। এনসিপি কোথা যাও, চুপি চুপি দাঁড়াও না একবার ভাই। টাকা পাই যেইখানে, যাই মোরা সেইখানে, দাঁড়াবার সময় তো নাই। আজকে এনসিপি ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, বিএনপিকে ভয় দেখাও। আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো, জনসভা হলো, যে লোকের মাত্র 3টা সংগঠন, 50 লক্ষ লোক, ফু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে। আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই তোমরা ক্ষমতাতে আমাদের সাথে থাকো। ইউনূস সাহেব ক্ষমতার স্বাদ ভোগ করেছেন, 84 বছর বয়স হয়েছে, বেশি দিন বাঁচবেন না হয়তোবা। তো সেই জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেন। 60 লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, আসামি হয়েছে, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। 60 লক্ষ বাঘ যদি একবার হাত দিয়ে উঠে না, ইউনূস আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন আকাশে। সম্মান রক্ষা করে ডিসেম্বরে ভালোই নির্বাচন দিয়ে দেন। ভোট করার ইচ্ছা থাকলে আসেন, জনগণের সাথে মিশেন, ভোট করে ক্ষমতায় যে প্রেসিডেন্ট হন মেনে নিব, সমস্যা নাই। ভোট নিয়ে পাইতারা করে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার যদি কোনো চেষ্টা করেন, অপচেষ্টা করেন, বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষমা করবে না। সেই জন্য আপনাদেরকে আগাম বলে রাখি, সবাই প্রস্তুত থাকবেন। যদি বাড়াবাড়ি করে কোনো ডাক আসে, তবে সেই ডাকে এই চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত বাঘেরা গত সময় আন্দোলন করেছিল, সবাইকে আমি চিনি, তাদের নেতৃত্বে আবার আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন বেশি না 48 ঘন্টার আন্দোলন।
সকল কিছু মিশে যাবে। আমাদেরকে সেই দিকে ঠেলে দেবেন না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশের জন্য যে 17 বছরের ত্যাগ তিতিক্ষা করে মানুষ ভোটের জন্য রেডি আছে, 4 কোটি নতুন ভোটার হয়েছে, ভোট দিতে চাই, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ক্ষমতায় যে আসবে তাকে আমরা মেনে নেব। আর জামাত ইসলাম একটু সতর্ক থাকবেন। এক মুখে 4 রকম কথা। আল্লাহর অলি তো অলি নেমে আসে আর নাজেল করে বিভিন্ন কথাবার্তা, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে ওদিকে। তো এটার জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে ঐক্যবদ্ধ রেখে ঐক্যবদ্ধ দল তারেক রহমানের যে দল দিয়েছে, সংগঠন দিয়েছে, সেটিই বাস্তব। সেটিকে না মেনে যারা কাজ করবে ভবিষ্যতে তাদের জন্য কপালে দুঃখ আছে, মাথায় রাখবেন। তাই আজকে যে জাতীয়তাবাদী জেলা দল যে আয়োজন করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভালোবাসা, তার আদর্শকে ধারণ করে আগামী দিনে আমরা এগিয়ে যাব, এই সংকল্প ব্যক্ত রেখে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যয়, এই শপথ, এই অঙ্গীকার আজকে হোক। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 40তম শতবার্ষিকীর শপথ হোক। পল্লী বিদ্যুতের বিষয়ে সংবাদ সম্মেলন করছে জুলাই ঐক্য। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। দাবি সর্বোচ্চ অযৌক্তিক হয়, তারা যদি প্রেসিডেন্টের দোষরই হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক রাজনৈতিক দলই লোকজন এসে শহীদ মিনারে তাদের সাথে সহমতি প্রকাশ করেছেন। এখন তাদের দাবি সর্বোচ্চ অযৌক্তিক হয়, তারা যদি প্রেসিডেন্টের দোষরই হয়, তাহলে এই যে আমাদের দেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো তারা যে এসে সেখানে সহমতি প্রকাশ করেছেন, তাহলে এটা কেন করেছেন? আসলে এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, দেশের গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এরকম একটা সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জুলাই ঐক্য থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা, কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাক্ষাৎ আমরা পাই নাই। উল্টো আমরা জানতে পারছি কি, আমরা জানতে পারছি যে একটা গ্রুপ তারা হচ্ছে সমন্বয়ের পরিচয় দিয়ে উপদেষ্টার দেখা করে তাকে স্মারকলিপি প্রদান করে, এবং এরপর থেকেই উপদেষ্টার সাথে হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের লোকজন তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুততর সময়ের মধ্যে আলোচনায় বসুন, আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন। কিন্তু কোনোভাবেই যেন এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয়। বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা, হাজারো ছাত্র শ্রমিক জনতা বুলেটের সামনে নিজেরা বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এনেছে দ্বিতীয় স্বাধীনতা, সেখানে এত কিছু করে এসেও এই সময়ে এসে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে যেই দ্বৈত ব্যবস্থাপনা, চরম পর্যায়ে বৈষম্যমূলক আচরণ, এর কারণে সমিতি যে কর্মচারীগণ আন্দোলন করেছেন তাদের দাবিগুলোর মধ্যে আমরা বেশ কিছু যৌক্তিকতা লক্ষ্য করেছি। সরকারের উচিত ছিল আরো আগেই এই আন্দোলনকারীদের সাথে বসে উক্ত সমস্যার সমাধান করা, এবং তারা যে মাঠ হয়ে যে আন্দোলন নেমেছে, সরকারের উচিত ছিল আন্দোলনে নামার আগেই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো যৌক্তিক সমাধান নিশ্চিত করা দরকার ছিল সরকারের। কিন্তু সরকার সে ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। এই টানা ঝড় বৃষ্টিতে যারা 10 দিনের বেশি রাস্তায় পড়ে আছে তাদেরকে কাজে ফেরানোর ব্যবস্থা করুন। ঈদের আজহার বাকি আছে মাত্র 6 দিন। দ্রুত সময়ের মধ্যে একে সমাধান না হলে আমরা জুলাইতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়। যেহেতু এই বিষয়টার সাথে ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি কনসার্ন ব্যক্ত করেছে, সুতরাং আমি সরকারকে দাবি জানাচ্ছি আমরা প্রয়োজনে জামায়াত নেতাদের হত্যায় জড়িতদের ক্ষমা নেই, বললেন মাওলানা শফিকুর। বিচারপতি, তদন্ত কর্মকর্তা। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার, সুতরাং এই দীর্ঘদিন হত্যাকাণ্ডের সাথে জড়িত বিচারপতি, তদন্ত কর্মকর্তা, প্রসিকিউশন, মিথ্যা সাক্ষীদাতা, এই সকলকেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ এরা খুনি, এরা খুনি।
এরা হত্যাকারী। সুতরাং এদের কারুর ক্ষমা নাই। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন এই দেশের সেই আন্দোলনে। এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে, আর নতুন করে ঢেলে সাজানোর জন্যই প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ ঘোষণা করেছেন, উনি বলেছেন জুনের একদিন উনি পার করবেন না। আমরা বলেছি 1 মাস 2 মাস এদিক ওদিক কোনো বড় ব্যাপার নয়, ব্যাপার হলো সুষ্ঠু নির্বাচন। আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের মানুষ কেন রক্ত দিলেন, কেন জীবন দিলেন, কেন লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মী বছরের পর বছর কারাবরণ করলেন, কেন বাংলাদেশের মানুষ আয়না ঘরে নির্যাতিত হলো? তারপরেও যদি বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পরিবেশ যদি না পায়, তাহলে এই রক্তকে আমরা বৃথা যেতে দিব? মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, মানুষ বিচার ব্যবস্থাকে সমুন্নত করার জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য, পরিবেশ তৈরির জন্যই জীবন দিয়েছেন। এজন্য আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে রোজার আগে অথবা পরে। আমরা জুনে বলিনি এই কারণে যে জুন মাস সাধারণত বন্যা এবং বর্ষা দুইটাই একসাথে হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিবৃতি দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একজন দেশে, ওই দেশে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সবাইকে নিয়ে নির্বাচন চায়। আমরা বলি যে ভাই দাদা বাবুরা, এই দেশে নির্বাচন কখন হবে এটা আপনার কোনো বিষয় নাকি? কেন আপনি কথা বলেন? আপনারা এই দেশের উপরে ছড়ি ঘুরিয়ে এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন বারবার। বাংলাদেশের মানুষ আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। বাংলাদেশের মানুষ কোন তাবেদারি বরদাস্ত করবে না। বাংলাদেশের মানুষ কোন দেশের। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হন, কুচক্রকারীরা বন্যায় ভেসে যাবে, বললেন সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। বাপের মুখে ছেলের কথা প্রশংসা করা ঠিক মানায় না। আমার বড় ছেলে আজকে আসার সময় বলছে, আব্বু তোমরা কি কিছুই বলবা না, আমাকে এইভাবে ভিকটিম বানাচ্ছে। আমি বললাম তুমি বিখ্যাত হয়ে যাচ্ছ, তোমার বিরুদ্ধে প্রচারণা করে তোমাকে পরিচিত করে দিচ্ছে। বলে আমি সেই পরিচিতি চাই না। আমার ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, পিএইচডি করছে। সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটি স্টুডেন্ট ছিল, বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্রাজুয়েশন করেছে। কিন্তু সে দেশে ফেরত এসেছে দেশের সেবার জন্য। আমার উপর যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে কারাবাস হয়েছে, তার সবকিছুর ভুক্তভোগী আমার পরিবার, আমার সন্তানরা। তারপরেও তারা দেশে ফিরে এসছে দেশের টানে। তারা তো বিদেশে থেকে যেতে পারতো, ব্রেন ড্রেন হয়ে যেত। এই অবস্থায় তাকে বানানো হয়েছে একটি বিতর্কিত ব্যবসায়িক কোম্পানির অফিস নাকি পাহারা দিচ্ছে। আমি আমার নিন্দা জানানোর ভাষা নাই। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারে। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা কি একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আপনাদেরও বলবো, আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। আমি তারুণ্যের সমাবেশ দেখলাম, অনেক কয়েক লক্ষ সমাবেশ, লোকজন এসছে, তরুণরা এসছে গত 28 এরা সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয়, তাহলে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, কুচক্র করছে, কুচক্রী মহল, তারা বন্যার পানির মতো ভেসে যাবে।
আপনারা বেশি বেশি করে টুইট করবেন, আন্তর্জাতিক অঙ্গনে টুইটের মূল্য একটু বেশি। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে এগুলোর জবাব দিবেন, শুধুমাত্র টেলিফোন হেলো হেলো বলে ইউজ করে ছেড়ে দিবেন। আজকালের জমানা হচ্ছে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আজকাল এগিয়ে যেতে হবে আমাদের প্রযুক্তি নির্ভর রাজনীতি এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে। আপনারা মেধাবী ছাত্রদেরকে রিক্রুট করবেন দলে, মেধাবী লোকজনদেরকে আহ্বান জানাবেন, সমাজের বিভিন্ন পেশার শ্রেণী পেশার যারা মেধাবী তাদেরকে আপনারা আকৃষ্ট করবেন। একজন মেধাবী ছাত্র যা করতে পারে একজন 100 এভারেজ ছাত্র তা হয়তো করতে পারে। কারণ একজন মেধাবী, আপনি দেখবেন পৃথিবীতে ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে গেলে ইউএসএ তে প্রায় সব ডিজিটাল এবং বড় বড় কোম্পানিগুলো এক্সিকিউটিভ হয়ে গেছে, চিফ এক্সিকিউটিভ হয়ে গিয়েছে। আমাদের কয়জন আছে? গুগল বলেন, ফেসবুক বলেন, আরো অন্যান্য যেগুলো আছে বড় বড় সংস্থা, মাইক্রোসফট গ্রহণ করেন সব। সুতরাং প্রযুক্তি নির্ভর শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে তারা হয়তো এগিয়ে ছিল বলে। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন তারেক রহমান। পরবর্তীতে বিস্তারিত জানব প্রেস ব্রিফিং থেকে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। বেশি দিন আগের ঘটনা, 1 বছরও হয়নি, বেশি দিন আগের ঘটনা নয়। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল তারা। প্রিয় উপস্থিতিবৃন্দ, উপস্থিত সম্মানিত ওলামা মাশায়েখবৃন্দ, একটু পরে আমরা দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলব। আমি আপনাদের কাছে আজকে সকলকে অনুরোধ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। এখানে আমরা বহু মানুষ উপস্থিত আছি যাদের আপনজন, বিভিন্ন জন আপনজনকে আমরা হারিয়েছি, বিভিন্ন জন হারিয়েছে আপনজনকে, যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই, এই দুনিয়াতে নেই। আমরা সেই মানুষগুলোর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আরেকটি বিষয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহর রহমত চাইব আজকের এই দিনে। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া। আবারও আমি সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার সন্তান হিসেবে আজকে এখানে উপস্থিত হয়ে তার সন্তান হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, তার জন্য দোয়া করার জন্য। একই সাথে সকলে যাদের দোয়া প্রাপ্য, প্রত্যেকের জন্য দোয়া করার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন, কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার